ফুপি আমার না যেতে ইচ্ছে করছে না, থেকে যাই। তুমি এত কিছু কিভাবে করবে? আলতা কাজ করতে করতে রেগে গজগজ করে বলল, রাতে না ঘুমিয়ে এসব ভাবি যাবি ভাবছিলি? মার খেলে এসব ভূত মাথা থেকে বের হয়ে যাবে। তাড়াতাড়ি যা, গোসল সেরে আয়, খেয়ে নে, সময় হয়ে গেছে তো। ফারিসার কান্না পাচ্ছে। আলতাকে জড়িয়ে ধরে নাক টেনে টেনে বলল, তোমাদেরকে ছেড়ে কোথাও যাবো না ফুপি, তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না। আলতা কাজ থামালো, ফারিসাকে আলগে নিয়ে বলল, বউকা মেয়ে, কাঁদছিস কেন? আমরা তো আছি, রোজ ফোন দিব। তোর স্বপ্নটা যে কদিন পরে স্পর্শ করতে পারবি। এখন যদি কোনো ভুল ডিসিশন নিস তাহলে কি হবে বলতো? পরে তোর আফসোস ছাড়া কোনো কিছু থাকবে না। তুই তো ছুটি পেলেই চলে আসবি, ওখানে গিয়ে কান্নাকাটি করবি না। শুধু ভাব কিভাবে ওখানে চান্স পাবি আর দেশের হয়ে খেলে জিতে আসবি। ফারিসা মনে জোর পেল যেন। ফারিসা বলল, দেখো আমি ঠিক পারবো। আর শোনো, আমাকে কিন্তু রোজ ফোন দিবে, আমি ফোন দিলে একদম ব্যস্ততা দেখাবে না বলে দিলাম। আলতা হেসে উঠে বলল, আচ্ছা আমার পাগল মেয়ে, যখন বলেছে তখন তার কথা কিভাবে ফেললে তো আমার গর্দান যাবে। ফারিসা শাওয়ার নিয়ে রেডি হয়ে পল্লবীর রুমে গেল। উনি জেগে আছেন। ফারিসাকে দেখে বলল, দেখ তো কি কাণ্ড, তুই তুই চলে যাচ্ছিস আর আমি শুয়ে আছি। ফারিসা পল্লবীকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, তোমাকে জ্বালিয়েছি কিন্তু সরি বলবো না, শুধু বলবো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। এভাবে তোমার দেখতে বাজে লাগছে। পল্লবী ফারিসার কপালে চুমু খেয়ে বলল, পাগলি মেয়ে, সাবধানে থাকবি। কোনো অসুবিধা হলে ফোন দিবি। কারোর সাথে ঝগড়া ঝামেলা জড়ানোর দরকার নেই। আমি তোর অপেক্ষায় থাকবো। আমি যেন এসে দেখি তুমি সুস্থ হয়ে গেছো, তোমার হাতে রান্না খাবো তো। পল্লবীর কাছ থেকে বিদায় নিয়ে তানজিমের রুমে আসলো। ও এখনো ঘুমে বিভোর। আজ যে ফারিসা চলে যাবে ও জানে না। ফারিসা স্বল্প আলোকৃত রুমে তানজিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর তানজিমের মাথায় কম্পিত হাত বুলিয়ে ফিসফিস করে বলল, মিস্টার সিংহ সাহেব, ভালো থাকবেন না। আপনাকে আর কারোর সাথে ঝগড়া করে মুড নষ্ট করতে হবে না। আমি আপনাকে কিন্তু মিস করব। নিজের খেয়াল রাখবেন। আসি। তানজিম একটু নড়ে উঠল। ফারিসা নিচে এসে দেখল আলতা পরোটা, ডিম ভাজি, আলু ভাজি করে বসে আছে। ফারিসা আসতেই ওকে খাইয়ে দিল। নিজের হাতে খাইয়ে দিতে দিতে কি কি করবে কি কি করবে না সেসব সম্পর্কে বলছে। গাড়িতে করে যখন কলেজের দিকে রওনা দিল তখন সারাটার সময় আলতাকে জড়িয়ে ধরে বসে রইল। আলতার বুকের মধ্যকার কম্পন টের পেল কিনা কে জানে। এই তো কিছু মাস হলো মেয়েটা এলো, এত মায়ায় জড়িয়ে ফেলে দিল সবাইকে যে এই ক্ষণিকের বিদায়ের সকালে হৃদয়ে অদৃশ্য রক্তক্ষরণ হচ্ছে। কলেজে এসে পৌঁছালেও বাস এখনো আসেনি। ফারিসা বলল, ফুপি আমার মনটা না কেমন করছে, থেকে যাই। আলতা কপট রাত দেখিয়ে বলল, মার বটনে এক চোর। সকাল থেকে এক কথা, থেকে যায় থেকে যায়, থেকে গেলে তোকে আমি বিয়ে দিয়ে দিব। ফারিসা মুখ গোমরা করে রইল। বাস আসতেই শেষবারের মতো আলতাকে জড়িয়ে ধরে ললাটে চুম্বন করে গাড়িতে উঠে জানালা দিয়ে বিদায় জানালো। দুজনেরই চোখ ছলছল করছে। গাড়ি চলতে শুরু করলো। যতদূর বাসটাকে দেখা যায় ততক্ষণ আলতা তাকিয়ে রইল। বাস চলে যাওয়ার পরও তাকিয়ে রইল। ড্রাইভারের ডাকে সম্বিত ফিরে পেল। ফারিসা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। এই চেনা পাহাড়, নদী, মাটি, গাছপালা সব ওর চেনা। কত স্মৃতি, এসব ছেড়ে ওকে চলে যেতে হচ্ছে স্বপ্ন পূরণের জন্য। ফারিসার মনে পড়ে না যে মামা মামির সাথে জীবনের 17 বছর পার করে এসেছে, তাদের জন্য এত খারাপ লাগেনি যতটা এই কমাসে ফুপিদের জন্য হচ্ছে। আলতা কয়েকদিন কলেজ থেকে ছুটি নিয়েছে। তিনি ভাবছেন কলেজ থেকে একেবারে অবসর নেবে, সংসারের দিকে মনোযোগ দেওয়া উচিত। আলতা নিজের মতো রান্না করে ঘরের কাজ করে যাচ্ছে। সকাল 8টার দিকে একজন মহিলা আসে। তিনি প্রতিদিন ঘর ঝাড়ু দিয়ে মুছে আর ময়লা জামাকাপড়গুলো কেচে দিয়ে যায়। তিনি এসে বলল, ম্যাডাম, ফারিসা মা কই? ওনাকে তো দেখতেছি না। আলতা বিষণ্ণ কণ্ঠে বলল, ফারিসা নেই, ঢাকা গিয়েছে, ফুটবল খেলবে দেশের হয়ে। মহিলাটা আনন্দিত উৎফুল্ল কণ্ঠে বলল, টিভিতে খেলা দেখাইব ম্যাডাম, কবে খেলা হবে? আলতা হেসে বলল,
আগে তো সিলেকশন হোক, তবেই না খেলতে পারবে। আচ্ছা, কবে খেলা হয় আমারে কইবেন, কিন্তু আমি খেলা দেখমু। আইসকা আসিয়া আমার এখন মেলা কাম। নিজের মতো বকতে বকতে চলে গেল। আলতা হাসলো। কেবল ফারিসার জন্য তার বুকটা পুড়ছে। হোস্টেলে থাকাকালীন সময় তো কাছেই ছিল, যখন খুশি দেখে আসতো মেয়েটাকে, আবার ও এসে থাকতো। আর এখন তো অনেক দূরে, ধরা ছোঁয়ার বাইরে। সকালে তানজিমের ঘুম ভাঙলো দেরিতে। ফ্রেশ হয়ে নিচে এসে বলল, মা কফি খাও। আলতা হাত মুছতে মুছতে এসে বলল, বেলা হয়ে গেছে, কফি না খেয়ে একেবারেই নাস্তা কর। তানজিম ইনোসেন্ট ফেস করে বলল। কফি না খেলে ভালো লাগে না আম্মু। আলতা হেসে বলল, আচ্ছা দিচ্ছি, অল্প করে। তানজিম সায় জানালো, অল্প করে হলেও তো দিচ্ছে, এটাই অনেক। কফি ছাড়া ওর জীবনটা কেমন শূন্য শূন্য লাগে, এতটাই প্রিয় কফি। তানজিম চোখ ঘুরিয়ে বিশেষ মেয়েটাকে খুঁজল। আশ্চর্য, কোনো রকমভাবে পেল না। কোনো টু শব্দও করছে না। অন্যদিন তো আলতার সাথে সাথে থাকে, না হলে পল্লবীর সাথে হাসাহাসি করতে দেখা মেলে তার। অথচ আজ কি সে ঘুমাচ্ছে? তানজিমের ভাবনার মাঝে ছেদ ঘটিয়ে আলতার আগমন ঘটল। তানজিম উসখুস করে প্রশ্ন করেই ফেলল, আম্মু আজ সব এত ঠান্ডা, মেয়েটাকে এখনো ঘুমোচ্ছে এত সকাল অবধি? শরীর খারাপ নাকি? আলতা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল। তাকে আর কোথায় পাবি? তানজিমের ললাটে ভাঁজ পড়ল। মানে কি বলছো তুমি? ক্লিয়ারলি বলো। ও তো চলে গেছে আজ সকালে। তানজিম বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। মায়ের দিকে বলল, মানে কোথায় গেছে? মজা করছে আমার সাথে? মজা করব কেন? ওই ফুটবল টিম নিয়েছে, ওটাতে গিয়েছে। আল্লাহ আল্লাহ করে সিলেকশন হয়ে গেলে তো ভালোই। তানজিমের হাত থেকে কফির কাপ পড়ে গেল। কফি ছিটকে পায়ে কিছুটা লাগলো, কিন্তু ও অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। পায়ে লাগলেও সেটার প্রতিক্রিয়া দেখালো না। আলতা ছুটে ছেলের কাছে এলো, রাগান্বিত কণ্ঠে বলল, কোথায় লেগেছে দেখি। তানজিম সে কথার উত্তর না দিয়ে টি টেবিলের ওপরে থাকা প্লাস্টিকের ফুলদানিটা ছুঁড়ে দৌড় দিয়ে বলল, তুমি আমাকে আগে কেন বলোনি আম্মু? ও আজ চলে যাবে, একটাবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? আলতা ভীষণ রকমের আশ্চর্য হয়ে তাকিয়ে রইল ছেলের এমন উচ্ছৃঙ্খল ব্যবহারে। কে করা বা বলা উচিত সেটা ওনার এই মুহূর্তে বোধগম্য হচ্ছে না। তানজিমের দিক বিদিক শূন্য দিশেহারা দেখতে লাগলো। বলল, কি হলো, কথা বলছো না কেন? আমাকে আগে কেন জানানো হয়নি? বলো। বলো না, বলছো না কেন? আলতা গম্ভীর কণ্ঠে বলল, ফারিসা তোকে বলতে বারণ করেছিল, তাছাড়া তোর এমন অবস্থা দেখে আর সে কথা বলা হয়ে ওঠেনি। কিন্তু ফারিসা সকালে তোকে বলতে গিয়েছিল, ডেকেছিল, তুই উঠিসনি। কি? ফারিসা বারণ করলো আর তুমি মেনে নিলে? ওই মেয়েকে আমি আছাড় মারবো। কত বড় সাহস আমাকে না বলে চলে যাওয়া। তানজিম রীতিমতো ফোঁস করতে করতে রুমের দিকে গেল। আলতা ছেলের এমন ব্যবহার কেন জানি অবিশ্বাস্য লাগছে। এতদিন যাও ভালো ছিল, এখন সেটার বাইরে জিনিসপত্র পর্যন্ত ছুঁড়ে ফেলে দিচ্ছে। ছেলে এমন উচ্ছৃঙ্খল মেনে নিতে পারল না ও। বিষণ্ণ মনটা আরো বিষণ্ণ হয়ে গেল। পল্লবীর কাছে গিয়ে সবটা খুলে বলল। পল্লবীকে হাসতে দেখে আলতার রাগ বাড়তে লাগলো। হাসো কেন আপা? ছেলে এমন উচ্ছৃঙ্খল করছে আর তুমি হাসছো? আরে বোকা, তানজিম প্রেমে পড়েছে। প্রেমে পড়লে মানুষ এমন কিছু পরিবর্তন দেখা যায়। আলতা অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, মানে প্রেমে পড়েছে? কার? অবশ্যই ও আমাকে বলেছিল ভালোবাসি, কিন্তু আমার মনে ছিল বিয়ে করবে না বলে এমন কথা বলছে। ছেলে আমাদের ফারিসামার প্রেমে পা পিছলে পড়েছে। আলতার এ কথা বিশ্বাস হলো না। বলল, ফারিসা? কিন্তু ওরা দুটোতে সারাদিন ঝগড়াঝাটি লেগেই থাকে, প্রেম করলো কখন? পল্লবী বিরক্তিকর কণ্ঠে বলল, আমি বলছি ওর প্রেমে করে। আলতা দুই দিকে মাথা নাড়ল। পল্লবী ফের বলল, আরে প্রেমে পড়েছে, কিন্তু এখনো প্রেম শুরু করেছিস। কিন্তু তুমি কিভাবে জানলে? কিছু খেয়াল করলে দেখতে পারতি তানজিম মাঝে মাঝে ফারিসার দিকে কেমন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। অবশ্য ফারিসার দিক থেকে কিছু আছে কিনা এখনো জানি না। মেয়েটা তো বোকা, নিজের অনুভূতি সম্পর্কে অবগত কিনা কে জানে। আলতা মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে বলল,
কিন্তু আমি যখন ওদের দুজনের বিয়ের কথা বলেছিলাম তখন না কি করছিল? কেন? পল্লবী বিরক্তি কণ্ঠে তিতু হয়ে বলল। তুই তো দেখছিস ফারিসার চেয়েও বড় কথা। আরে হাদা, প্রেম কি তখন হয়েছিল? প্রেম হয় ধীরে ধীরে। আলতার অপমানে মুখ থমথম করে বলল। একদম অপমান করবে না। তুমি আমাকে আগে কেন এসব বলো নাই? তাহলে দুজনের একটা গতি করে দিতে পারতাম। আলতা, ভুলে যাচ্ছিস ফারিসার বাপ ভাই আছে। তাদের যদি মত না থাকে তাহলে ওদের বিয়ে হবে না। আলতা বিষণ্ণ স্বরে বলল। আমার মনে হয় না ছোটদা এ বিয়েতে অমত করবে। আমার ছেলে কি কোনো কিছুতে খারাপ নাকি? আলতা কথাটা মুখে বললেও মনে মনে ভয় পাচ্ছে। যদি কোনো কারণে শাহাদাত মেয়েকে তানজিমের সাথে বিয়ে দিতে না চায় তখন ছেলের কি হবে? এখন এইটুকুতেই এই অবস্থা, আর তখন কি হবে? ভূপৃষ্ঠে তখন আধার নেমে এসেছে, পাখিদের নিড়ে ফেরার তারা। এমন সময় অন্তরিক্ষে ঘন কালো মেঘে ছেয়ে গেল, একটু একটু করে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো। সেই বৃষ্টিতে ধুলিমাখা গাছগুলো ধুয়ে গিয়ে প্রাণোচ্ছল হয়ে উঠল। বাতাসে সব লণ্ডভণ্ড অবস্থা। সেসব এ ধ্যানে তাকিয়ে তাকিয়ে দেখছে থাই গ্লাস ভেদ করে। ফারিসার এসে পৌঁছেছে অনেকটা সময় হয়ে গেছে। এখানে ওরা ছাড়াও বিভিন্ন জেলা থেকে পার্টিসিপেন্টরা এসেছে। এর মধ্যে থেকে সেরাদের বেছে নেওয়া হবে। ফারিসা মনে মনে ভীতি জমতে শুরু করেছে। আদৌ কি এতগুলো মানুষকে পেরিয়ে ও পারবে? আলতাকে এসব কথা বলে তিনি সাহস দেওয়ার বদলে বলেছে ও নাকি ঠিক পারে, সেটাও জানে। ফারিসার মনটা বিষণ্ণতায় ডুবে গেল। ওর স্বপ্নটা এখন প্রিয় মানুষগুলোরও স্বপ্ন হয়ে গেছে। এখন যদি সবার মনের কথা রাখতে না পারে তাহলে ওরই খারাপ লাগবে। মনে মনে যেই নিজেকে বুঝিয়ে বিড়বিড় করে বলল, তোকে পারতেই হবে ফারিসা, পারতেই হবে। দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা হাতে নিল। এই ধরে কমপক্ষে তানজিমকে ও 20 বারের বেশি ফোন দিয়ে ফেলেছে, কিন্তু মহারাজের এতই রাগ হয়েছে যে তার ফোন ধরার নাম নেই। ফারিসা আবারও ফোন দেওয়ার জন্য উদ্যত হলো, দেখলো তানজিম নিজেই ফোন দিয়েছে। ফারিসা ফোন ধরে মজা করে বলল, আরে বাহ, এত বড় সেলিব্রিটি আমাকে ফোন দিল! এটা তো বেশ আশ্চর্যজনক ব্যাপার। ফারিসার মজা তানজিমের মোটেও পছন্দ হলো না। কাটো কাটো কণ্ঠে বলল, কিসের জন্য ফোন দিয়েছিলে? আপনি নাকি উচ্ছৃঙ্খল আচরণ করছেন, শুনতে ফোন দিলাম। অ্যাক্সিডেন্ট করে মাথা ফাটিয়ে কি আপনি পাগল টাগল হয়ে গেলেন নাকি? তোমার ফালতু কথা শেষ হলে রাখো। সত্যি রেখে দিব? আচ্ছা, আপনি আমাকে কেন বলছেন রেখে দিতে? আপনার এতই যখন আমার বিরক্ত লাগছে, আপনি ফোনটা কেটে দিতে পারেন। তানজিম চুপ। ফারিসা আবার বলল, আপনার ফোনে কি কল কাটার অপশন নেই? কি ফোন ইউজ করেন? ছ্যা ছ্যা ছ্যা। তানজিম তাও চুপ। এতক্ষণ পর তোতা পাখির কথা শুনে তার অশান্ত মনটা শান্ত হয়ে গেল। তানজিমকে চুপ থাকতে দেখে ফারিসা বলল, বোবা হয়ে গেলেন নাকি? হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? তানজিম এবার মুখ খুলল, বলল, যাচ্ছে। তাহলে কি আপনিই কথা বলছেন না? কিন্তু আপনি তো আমার কথা শোনার মানুষ নন। আমার কথা আপনার কাছে ফালতু লাগে তাহলে আজ? আচ্ছা, আপনি কি আমায় মিস করছেন? কেন বলো তো? না, মনে হলো। এই যে চুপ করে আমার কথা শুনছেন, ফোন কাটছেন না, আবার নিজের ফোনে টাকা ফুরিয়ে। আমার সবটা কাজ তোমার কাছে সন্দেহজনক লাগছে? খুব। বড় মা বলল আপনি নাকি প্রেমে পড়েছেন। সবাই বুঝে গেল অথচ তুমি বুঝলে না। কেন, আমি কিভাবে বুঝবো? তোমারই তো সবার আগে বোঝা উচিত ছিল। নয় হ্যাঁ, গাধা। আপনি আবার আমায় অপমান করলেন। কই অপমান করলাম? তুমি কালে উল্টাপাল্টা শুনছো। আচ্ছা, খেয়েছো? হ্যাঁ, সন্ধ্যায় এখানে নাস্তা দিয়েছে, চা আর বিস্কিট। গুড, ভালো মেয়ে হয়ে থাকবে, কোনো কাজে মাতব্বরি করবে না। ফারিসা তানজিমের কথায় কিছু বলল না। আচ্ছা, একটা কথা বলবেন? বলল। ফারিসা রেহেম কথায় তানজিম একটু ঘাবড়ে গিয়ে বলল, বলো। আচ্ছা, আমি কি দেখতে বাজে? তানজিম কেমন উতলা হয়ে গেল এমন প্রশ্নে। বলল, কেন, কি হয়েছে বলো আমাকে। না, কি হয়নি। এখানকার লোকজন কেমন করে যেন তাকিয়ে থাকে, যেন আমি এলিয়েন, নইলে কোনো কারাদণ্ডে দণ্ডিত ফাঁসির অপরাধী। ওদের সাথে মিশতে যাবে না। যারা তোমার সাথে মিশবে, আগ্রহ নিয়ে কথা বলবে, তাদের সাথে মিশবে। তুমি ওখানে নতুন, যেহেতু তুমি তোমার মায়ের মতো চাকমাদের মতো দেখতে, তাই ওভাবে সবাই দেখছিল। ও, এই ব্যাপার। আমি ভাবলাম আমি বোধহয় অনেক বাজে দেখতে। তুমি হলো ফুল। ফুল যেমন নিষ্পাপ হয় ঠিক তেমন।
ফারিসা খিলখিল শব্দে বাঁকা দাঁতে হেসে উঠে বলল, আমি ফুলদের অপমান করা হবে? আমি আমার সাথে মজা করছেন আপনি? আমার সব কথা তোমার মজা লাগে? আমি কি জোকস বলি সব সময়? হুম। একটা চট দিব, বেয়াদবি সব সময়। আচ্ছা, অনেকক্ষণ হলো, এখন রাখি, নইলে আপনার প্রেমিকার সাথে কথা বলবেন কিভাবে? সব টাকা তো ফুরিয়ে ফেলবেন দেখছি। তানজিমের কণ্ঠ শান্ত নির্জীব হয়ে এলো, বলল, ও, আমার সাথে কথা বলতে তোমার প্রবলেম হচ্ছে? আগে বললেই পারতে। রাখছি, ভালো থেকো। ফারিসা হতভম্ব হয়ে গেল। লোকটা আজকাল আজব আজব ব্যবহার করছে। ফারিসার পুরো কথা না শুনে ফোনটা কেটে দিল। এত পরিবর্তন কিভাবে? ফারিসা ভেবে পেল না। বিড়বিড় করে তানজিমকে বকলো, বলল, আপনাকে বিয়ে দিয়ে দেয়াই উচিত। বউয়ের হাতে স্পেশাল মার খেলে আপনি একদম সোজা হয়ে যাবেন। তারপর সময়টা ব্যস্ততার মধ্য দিয়ে গেল। ফারিসার প্র্যাকটিস, এখানকার সকল কার্যক্রমে মন দিল। বাড়ির সকলের কথা মনে পড়লেও আস্তে আস্তে সয়ে গেল। তার কয়েকদিন পরে সকলে খবর পেল ফারিসা ওটাতে চান্স হয়েছে। সকলের খুশির অন্ত নেই। তারপর হঠাৎই শুনল ফারিসা খেলবে না, শাহাদাতের কাছে গিয়েছে। শাহাদাত শাওন কারণ জানতে চাইলে চুপ করে থাকে। চঞ্চল প্রাণোচ্ছল মেয়েটা হঠাৎই চুপ করে থাকে সারাদিন। যেখানেও সারাক্ষণ সবাইকে মাতিয়ে রাখত, তার এমন চুপচাপ কেউ মেনে নিতে পারল না। তানজিম ঢাকায় আসলো ফারিসার সাথে সামনাসামনি কথা বলার জন্য। আলতা যেতে পারল না পল্লবীকে রেখে, পল্লবীও অসুস্থ। তানজিম আসলো, তখন বাসায় কেউ নেই। আমজাদকে শাহাদাত চেকআপের জন্য নিয়ে গেছে। শাওন ল্যাবে গিয়েছে, একটা প্রজেক্টে আজকে শেষ করবে। তানজিম কলিং বেল বাজাতে একজন কাজের মহিলা এসে দরজা খুলে দিল। তানজিম শুনল, বাসায় কেউ নেই? না স্যার, আফামনি আছে। কোন রুমে আছে? মহিলাটি দেখিয়ে দিল। তানজিম রুমের সামনে আসলো। দরজা খোলাই ছিল, তবুও নক করে বলল, আসবো? ফারিসা দরজার সামনে এসে তানজিমকে দেখে থ হয়ে গেল। তানজিম ফারিসার দিকে তাকালো। মেয়েটা আগের চেয়ে শুকিয়ে গেছে। ছোট ছোট চোখগুলো ফোলা ফোলা লাগছে। কতদিন দেখা হয় না তাদের। তৃষ্ণাত্মক পাখির ন্যায় চেয়ে রইল দুজন দুজনের দিকে। ফারিসাই প্রথম কথা বলল, আপনি কখন আসলেন? ফারিসার গলাটা বসে গেছে, হয়তো ঠান্ডা লেগেছে। তানজিম বলল, মাত্রই আসলাম তোমার সাথে দেখা করতে। আসুন। তানজিম ফারিসার রুমে ঢুকে রুমটা স্ক্যান করে নিল। স্টাডি টেবিলের চেয়ার টেনে বসলো। ফারিসা বলল, আপনি আগে ফ্রেশ হয়ে নেবেন নাকি কফি দিতে বলবো? সকালে খেয়েছেন? কফি না খেয়ে কি সকালে নাস্তাটা করে নেবেন? তানজিম ফারিসার একটা কথারও উত্তর না দিয়ে বলল, শুনলাম তুমি নাকি বিয়ে করবে বলে পাগল হয়ে গেছো। তা ছেলেটাকে? ফারিসা ঘাবড়ে গেল, বলল, কোন ছেলে? কিসের ছেলে? এই যাকে বিয়ে করবে। আমি তো নির্দিষ্ট করে বলে দেইনি আমি ওই ছেলেকে বিয়ে করব। উল্টাপাল্টা কেন বলছেন? আশ্চর্য। তানজিম আচমকাই রেগে গেল, বলল, আচ্ছা, তাহলে ফুটবল বাদ দিয়ে বিয়ের ভূত চাপলো কেন? আমাকে পাগল ভেবেছো? বাসার প্রতিটা মানুষকে তুমি হয়রান করে ছাড়ছো, পাগলামি করে সবাইকে টেনশন দিচ্ছ। তানজিম থামলো। ফারিসা মাথা নিচু করে আছে, যে কোনো অপরাধ করেছে। আগে কখনো এভাবে মাথা নিচু করে থাকতো না, পটপট করে সব কথার উত্তর দিত। তানজিম হতাশ চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর উঠে এসে ফারিসার মুখখানা দুই হাতার মাঝে নিয়ে বলল, কি সমস্যা? কি হয়েছে বলো আমায়। ওখানে কোনো প্রবলেম হয়েছে? কেউ কিছু বলেছে? ফারিসা বয়ার্ত চোখে তানজিমের দিকে তাকিয়ে পেছনে এলো, বলল, আপনি ক্লান্ত, রেস্ট করুন। তানজিম শক্ত কণ্ঠে বলল, আমার প্রশ্নের উত্তর না পেলে আমি এখানেই থাকবো। কিছু হয়নি, আমার ভালো লাগছিল না, সবার কথা মনে পড়ছিল ওখানে, তাই চলে এসেছি। ব্যাস, শুধু এটুকুই? সবার জন্য এতই মন খারাপ হলে এতদিন থেকে আসলে কেন? আগে কেন আসলে না? ফারিসা উত্তর দিতে পারল না, চুপ করে রইল। অনেকক্ষণ দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। তানজিম ক্লান্ত হয়ে বলল, রুমে যাচ্ছি, খাবার পাঠিয়ে দাও। আর কান খুলে শুনে রাখো, তোমার কি হয়েছে না জানা পর্যন্ত আমি এখানেই থাকবো। তানজিম চলে গেল। ফারিসার মন শরীর জ্বলতে লাগলো। নিজেকে সবচেয়ে নিকৃষ্ট নর্দমার কীট মনে হচ্ছে। সেই ঘটনা আবারও চোখের সামনে ভেসে উঠল। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেই চোখ ব্যথায় টস টস করে উঠল। এই কদিন ও যে কম কাঁদেনি। ফারিসা তানজিমের খাবার দিয়ে আসতে বলল রুমে। ও আর রুম ছেড়ে কোথাও গেল না, এমনকি তানজিমের সাথে দেখাও করলো না। তানজিম হতাশা ছাড়ল। ফারিসার এত চেঞ্জ ও মেনে নিতে পারছে না। তানজিম ইরাকে ফোন দিল।
হ্যালো ইরা, হ্যাঁ ভাইয়া বলো। কোথায় তুই? আজ শাওনের বাসায় আসতে পারবি? ইরা শুকনো ঠোক গিলল। সবাই কি ওদের সম্পর্কের কথা জেনে গেল? সেদিন কয়েকদিন শাওন ফোন না ধরা ইরা নিজে আর দমাতে না পেরে শাওনের ল্যাবে চলে গেছিল। শাওনও সেটা নিয়ে মজা নিয়েছে। ইরা নিজের অনুভূতি বুঝতে পেরে শাওনের ভালোবাসার প্রস্তাব আর ফিরিয়ে দিতে পারেনি। দুজনে চুটিয়ে প্রেম করছে। তানজিম আবার বলল, কেলো আছিস? শুনতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন ভাইয়া? কোনো প্রবলেম? এমার্জেন্সি কিছু? আসলে এত পেশেন্টের চাপ যাচ্ছে যে আমি ফারিসার সাথে দেখা করতে যেতে পারছি না। সমস্যাটা ফারিসাকে নিয়ে। ও যেন কেমন হয়ে গেছে, হুট করে চলে আসলো। কারণটা কালকে কিচ্ছু বলছে না। শুনেছি। আচ্ছা, আমি আজ আসার সর্বোচ্চ চেষ্টা করব। বিকাল ছাড়া মনে হয় না পারবো। বিকালে আসিস, রাতে থাকতে পারবি এমন ভাবে গুছিয়ে আসবি। শাওন, শাহাদাত, আমজাদ ফিরল দুপুরের দিকে। তানজিম ওদের সাথে ফারিয়ার সম্পর্কে আলোচনা করলো। কেউ কি জানে না ফারিসার কি হয়েছে? বিকেলে ইরা আসলো। ফারিসা সেই আগের মতো খুশি হলো না। মুখে কৃত্রিম হাসি নিয়ে কুশলাদি বিনিময় করলো। ফারিসার এত ফর্মালিটি করে কথা বলা ইরার পছন্দ হলো না। বলল,